সংঘর্ষের ঘটনা পাওয়া গেছে, সংঘর্ষ ঠিক না, আক্রমণের শিকার হয়েছে আমাদের ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন। আমি বলবো না সংখ্যালঘু, আমি সবসময় বলতে চাই যে অন্য ধর্মে যারা কাজ করছেন তারা বাংলাদেশি সবাই। কিন্তু যে যে বিষয়টি আমার আলোচনার বিষয়, আমি শুরুতেই বলতে চাই যে আসলে গণমাধ্যম গত 15 বছর কেমন ছিল সেটা আমি একটু আপনাদের শোনাতে চাই। যে শেখ হাসিনা যে রেজিম বলছি আমরা আজকে, সেই রেজিমে শেখ হাসিনা যে একই সঙ্গে যে ডেভেলপমেন্ট মডেল তৈরি করেছেন, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা মানে খোঁজার চেষ্টা করেছি আসলে গত 50 বা 100 বছরে বাংলাদেশের রাজনীতির সাথে কোথায় তার মিল আছে, কোথায় কোথায় তার সব কার্যক্রমের মিল আছে। তো আমি শুধুমাত্র মিল পেয়েছি আইয়ুব খানের সঙ্গে। অর্থাৎ আইয়ুব খানের যে ডিকেডি আমল বলা হয়, অর্থাৎ আইয়ুব খান যেভাবে পাকিস্তান আমলে ডেভেলপমেন্ট ন্যারেটিভ দিয়ে বাংলাদেশকে বা তৎকালীন পূর্ব পাকিস্তানকে শাসন করার চেষ্টা করেছিলেন, শেখ হাসিনা ঠিক একইভাবে বাংলাদেশে চেষ্টা করেছিলেন তার ডেভেলপমেন্ট ন্যারেটিভটা দেখিয়ে মানুষকে মনে করেছিলেন যে মধ্যবিত্তের মনকে জয় করতে, এবং উনি নিম্ন মধ্যবিত্ত বা কর্মজীবী পেশাজীবী মানুষগুলোর মুখে হাসি ফোটাবেন এরকম একটা হয়তো বা কল্পনা করেছিলেন। কিন্তু এটা করতে গিয়ে উনি যেটা করেছেন, উনি ওনার মিডিয়া গুলোকে বাংলাদেশের গত দীর্ঘদিন যে সমস্ত মিডিয়া গড়ে উঠেছে, আপনি প্রায় 30-40টার মতো টেলিভিশন চ্যানেল, 3000-এর উপরে অনলাইন মিডিয়া, পত্রিকা 2000-এর উপরে, এগুলোকে উনি আসলে ওনার ক্যাকাফোনি তৈরি করেছিলেন। ওনার গুণগান, ওনার বন্দনায় ব্যস্ত ছিল, ওনার উপাসনায় ব্যস্ত ছিল। এবং এই ব্যস্ততার কারণে বাংলাদেশে যে আসলে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষের আসলে কি হয়েছিল জীবন, এইটা খুব একটা গুরুত্ব পায়নি অধিকাংশ গণমাধ্যমে। এই গণমাধ্যমটা আসলে হাসিনা মাধ্যম হয়ে গিয়েছিল। ফলে উনি যে এর বাইরে আসলে যাওয়ার সুযোগ কতটুকু ছিল সাংবাদিকদের পক্ষে, সেটা নিয়ে হয়তো একটা গবেষণা হতে পারে, সেটা নিয়ে আমরা আরো কথা বলতে পারি। কিন্তু সেটা কথা বলার আগে সাংবাদিকরা যেরকম ভাবে কাজ করেনি, সাংবাদিকরা তাদের দায়িত্ববোধের থেকে, তাদের ভয়ের থেকে, তাদের পেটের দায়ে অথবা জুজুর ভয়ে তারা যে যে জায়গাতে যে জায়গাতে তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল সেগুলো করেনি। অন্যখানে যারা করার চেষ্টা করেছিল তাদেরকে এমন নিপীড়নের শিকার হতে হয়েছে। আপনাকে আমি বলতে পারি, আমি যে পত্রিকায় দীর্ঘ বছর কাজ করেছি, যেটা নিউ এজ, একটা ইংরেজি পত্রিকা, আমার পত্রিকা থেকে অন্তত গোটা 1 ডজন সাংবাদিক আমেরিকাতে এখন মাস্টার্স করছে অথবা পিএইচডি করছে, শুধুমাত্র তাদের এইখানে আর তারা কোনো কর্ম মানে তাদের এইখানে আর তারা কোনো অপরচুনিটি দেখছে না। বাংলাদেশে তারা ধরেই নিয়েছিল গত 7-8 বছরে, তারা ধরেই নিয়েছিল এই পরিস্থিতির উন্নতি হবে না এবং তারা কখনোই বাংলাদেশে আর সাংবাদিকতা করতে পারবে না। আমরা যে সময় ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাচ্ছি, অনেকে সাধুবাদ জানাচ্ছে, তখন আমাদের ভয়ও করছে যে এই পরিস্থিতিটা যেহেতু ছিল, সেটার মানে আশু উন্নয়ন হবে এবং হওয়ার পরবর্তীতে আসলে কতদূর বাংলাদেশে গণমাধ্যম একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করবে, সেটা মানে এখন সময় বলে দিবে। আপনি দেখুন গণমাধ্যম এই সময় কি ভয়ার্থ সময় কাটিয়েছে। মানে আমরা যখন কাজ করেছি মাঠে, বিশেষ করে এই আন্দোলনের আমি শুরু থেকে কাজ করছিলাম। শুরু থেকে যদি আমি বললে একটু ভুল হবে, 16 তারিখ থেকে আমি, যেহেতু আমি ভায়োলেন্সটা নিয়ে বেশি আমার কাজ, অর্থাৎ প্রোটেস্টের জন্য অনেক পলিটিক্যাল বিষয় থাকে, কিন্তু আমি মূলত কাজ করি ভায়োলেন্স, অর্থাৎ যেখানে ক্লাশ হয়, ক্লাসের সাথে মানে বিষয়গুলো আমি বেশি বেসিক্যালি আমার পোর্টাল বা আমি নিউজ পত্রিকায় যখন কাজ করেছি তখন এইগুলোকেই বেশি দেখতাম। তো আমার এক্সপিরিয়েন্সটা যেটা ছিল যে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে ছাত্রদের উপরে যে আক্রমণগুলো সেগুলোকে অনেকটাই সাপ্রেস করে আহ, একরকম পুলিশ বা সরকারের বক্তব্যকে প্রাধান্য দিয়ে এবং তাদেরকে আনচ্যালেঞ্জ রেখেছে, সেই জায়গাটা আমার কাছে খুব দুঃখজনক ছিল। এই এমনকি আমার মনে আছে যে মানে আমি বোঝার চেষ্টা করছিলাম বারবারই যে কেন একটা খুব ছোট্ট বিষয়, কেন এই বিষয়টা যেটা পলিটিক্যালি সলভ করা যায়, কেন এত দেরি হচ্ছে। এই প্রশ্নগুলো যে করা প্রয়োজন, এই প্রশ্নগুলো যে বারবার তোলা প্রয়োজন, সাংবাদিকরা যে এই জিনিসটাকে বারবার নিয়ে আসবেন, এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছিল যে বিশাল একটা সংকট রয়েছে। কিন্তু এই মানে শেখ হাসিনার উপরে যে সবাই খুশি ছিল বিষয়টা কিন্তু সেটা নয়। শেখ হাসিনার উপরে রাগ ছিল মানুষের, কারণ এইটা বোঝা উচিত যে গত 15 বছর, মানে যদি আপনি বলেন 2014 সাল, 2018 সাল এবং 2024 সাল, মূলত কোনো নির্বাচন হয়নি।
নির্বাচনের নামে যে প্রহসন এই জনগণ করেছে, জনগণের সাথে উনি যেটা করেছেন, সেটাতে একটা বৃহত্তর জনগোষ্ঠী তার উপরে ক্ষিপ্ত ছিলেন, এবং ক্ষিপ্ত যে কতটুকু ছিলেন তার বাড়ির দেয়ালের ইট খুলে নিয়ে যাওয়ার পরে আপনারা হয়তো বুঝতে পারবেন। এটাকে আপনি মানে প্যাসিফিস্ট মাইন্ডে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু যে মানুষটা, যে ছাত্রটাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তার বাসার সামনে থেকে আমি দাঁড়িয়েছিলাম, যখন তার বাসার সামনে থেকে ইট খুলে নিয়ে যাচ্ছে, তার বাসার সামনে থেকে ডকুমেন্ট নিয়ে চলে যাচ্ছে, তার ছবি নিয়ে যাচ্ছে, শেখ মুজিবের উপরে যে সমস্ত বই সেগুলো নিয়ে যাচ্ছে, তো আমি বললাম যে ভাই আপনি তাকে অপছন্দ করেন, তার বই নিয়ে যাচ্ছেন কেন? তো বলছে যে এটা আমি সুভিনিয়ার হিসাবে নিয়ে যাচ্ছি, যে আমরা এই আন্দোলনটা করেছিলাম। আমি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি না। একজনের কে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এই যে গাছটা আপনি কি নিয়ে যাচ্ছেন, এইটা দিয়ে আপনি কি করবেন? সে আমাকে বলার চেষ্টা করছে যে এই গাছটা হচ্ছে আমি সারা জীবন বাঁচিয়ে রাখবো। আমি এই প্রোটেস্টে যে অংশগ্রহণ করেছিলাম, আমি যে মুক্তির স্বাদ পেয়েছিলাম, আমি যে মুক্তি পেয়েছি, সেইটা আমার এই গাছ, আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো এই গাছকে বাঁচিয়ে রাখতে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন না, মানে আমার অনেক ভারতীয় বন্ধুরা বুঝতে পারছে না, হয়তো বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না, যে এই আন্দোলনের পেছনে একটা বড় বিষয় ছিল কেবল ওই ছাত্র দলের লোক যোগদান দিয়েছে, বা ছাত্র লীগের লোক যোগদান করেছে, সরি, ছাত্র শিবিরের লোকজন করেছে, বা ইসলামিক কোন দল যোগদান করেছে, বিষয়টা সেখানে না। এর থেকে অনেক বড় ছিল যে তার ঘৃণা, তার প্রতি যে মানুষের ঘৃণা সৃষ্টি হয়েছিল। কেন সৃষ্টি হয়েছে? আবু আবু সাইদের মৃত্যুটা দেখেন। আবু সাইদের মৃত্যু ওয়ান অফ দা ট্রিগারিং ফ্যাক্টর। আবু সাইদের মৃত্যু পরে আবু সাইদকে শিবির বানানোর জন্য অস্থির হয়ে গিয়েছিল আওয়ামী লীগ প্রশাসন, পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে স্কুলের স্টুডেন্টদেরকে, 24 জনকে আটক করেছে আবু সাইদের মৃত্যু, যার মধ্যে পুলিশ নাই, তার মধ্যে আওয়ামী লীগের কেউ নাই। আপনারা বিশ্বাস করতে পারবেন না যেভাবে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার গায়ে ছড়া লেগেছিল। আমার আমার এখনো মনে আছে, একজন পুলিশ অফিসার গুলি করতে যে তার গুলি সরায় নিচ্ছেন, সে বলছেন সব বাচ্চা ছেলেরা এখানে প্রোটেস্ট করছে, এবং কি নৃশংস ভাবে আমার সামনে যে মানে ইয়াংস্টারটা মারা গেছে, আমার সামনে যে ছেলেগুলো গুলিবিদ্ধ হয়ে, মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাদের যে কিভাবে নিপীড়ন করে, তাদের কি নৃশংস ভাবে মেরেছে, যে ছবিগুলো এখন আসছে, যেগুলো আমরা এখনো ভেরিফাই করছি, আমরা দেখতে পেয়েছি যে অনেকে হ্যান্ডকাপ অবস্থায় বাচ্চাকে, সেই বাচ্চা ক্লাস 9-10-এ পড়ে বাচ্চার পুড়িয়ে মারা হয়েছে, থানা হাজতে মারা গেছে। এইগুলোর একটা ভীষণ ক্ষোভ ছিল গত 4 তারিখে। তার আগে আপনাকে মাথায় রাখতে হবে, আমি শুধুমাত্র কমিউনিকেশনের, যে এখানে যে কমিউনিকেশন যেটা হয়েছে পলিটিক্যাল কমিউনিকেশন, সেখানে আমি বলার চেষ্টা করছি যে শেখ হাসিনা প্রত্যেকটা জিনিসে আমাদের, উনি যেহেতু মিডিল ক্লাসের ভাষাটা বুঝতেন, উনি মিডিল ক্লাস থেকে এসেছেন, আমরা সবসময় জানতাম যে উনি মিডিল ক্লাসের সেন্টিমেন্টটা উনি বুঝবেন। অর্থাৎ আমাদের ক্লাস সেন্টিমেন্টের ভিতরে উনি এলিটদেরকে যখন সমালোচনা করতেন আমরা খুশি হতাম, উনি যখন নিম্ন বা আয়ের মানুষের পাশে দাঁড়াতেন আমাদের ভালো লাগতো। কিন্তু যখন উনি মিডিল ক্লাসকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, এইটা না আমাদের বৃহত্তর মিডিল ক্লাস সহ্য করতে পারেন। উনি যখন ইনফ্লেশন হচ্ছে, উনি দেশে প্লেনে করে চলে যাচ্ছেন, আস্ত একটা প্লেন নিয়ে উনি দিল্লিতে চলে যাচ্ছেন, আস্ত একটা প্লেন নিয়ে আমেরিকাতে, মানে ভিন্ন দেশে চায়নাতে চলে যাচ্ছেন, আর আমাদেরকে বলছেন যে আপনারা হচ্ছে ইয়ের বদলে, বেগুনের বদলে পেঁয়াজু খান, পেঁয়াজুর বদলে অন্য সবজি খান, আপনি কাঁঠাল দিয়ে মুরগি গোশের চাহিদা মিটান। তখন আমাদের ভেতরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমি বলতে যাচ্ছি মধ্যবিত্তের যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এইটাকে উনি কখনো অ্যাড্রেস করেছেন বলে আমার কাছে মনে হয়নি। এখন আসেন যে এই আন্দোলনের সময় আসলে কি উনি একইভাবে করেছেন কিনা? হ্যাঁ, উনি এই আন্দোলনের সময় ঠিক একইভাবে করেছেন। অর্থাৎ যেদিন 210 জন মারা গিয়েছে, যে ভয়াবহ পুলিশি নির্যাতন, পুলিশি গুলি এবং বিজিবির গুলিতে যেদিন 200 জন মারা গেছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে, যেখানে ওনার উচিত ছিল অবশ্যই ছাত্রদের যারা আহত হয়েছে, নিহত হয়েছে, মারা গেছে, তাদের কাছে যাওয়া, তা না গিয়ে উনি গিয়েছেন মেট্রো রেল তৈরি করেছেন, উনি যেটা তৈরি করেছেন আমাদের মধ্যবিত্তের জন্য, সেই মেট্রো রেল দেখে উনি চোখের পানি ফেলাচ্ছেন। কি অদ্ভুত, কত নৃশংস, কতটা মানে অমানবিক, আপনি চিন্তা করতে পারবেন না। যখন আমরা এগুলো নিয়ে সমালোচনা করা শুরু করলাম, অনেকটা বাদ ভেঙে আমরা বলতে চাইলাম যে, এবং আপনি জানেন যে বিবিসিতে সেই সময় রিপোর্ট হয়েছিল যে এটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স, এবং এইটার পরে
উনি তার বুঝতে পারলেন এবং উনি তারপরে গেলেন হচ্ছে হসপিটালে দেখতে। তো ওই দেখাটাও আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে, কারণ আপনি দেখেন অনেকে ব্যাখ্যা করছে, আমাদের ভারতীয় গণমাধ্যম গুলো ব্যাখ্যা করার চেষ্টা করছে, ভাই কোটা সমস্যা তো সমাধান হয়েই গিয়েছিল, তারপরে কেন ভাই এরকম করতে গেল? ভাই 200 জন মানুষ মারা গেছে, আপনি 200 জন মানুষের মারা গেছে, তারপরের দিনই আপনি চলে যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে? এই বাস্তবতাটা মানে রাজনৈতিক যারা রাজনীতি করেন তারা আসলে কতটুকু বুঝেন আমি নিশ্চয়ই বুঝতে পারি যে এটা কিভাবে সম্ভব। এবং তারা তখনই বলেছে যে এই যে রক্তস্নাত ভাইয়ের রক্তের যে রাস্তা, সেটাকে অতিক্রম করে আমাদের পক্ষে কখনো যাওয়া সম্ভব না। আমি বলার চেষ্টা করছি যে এই আন্দোলনটার প্রতি কেবলমাত্র রাজনৈতিক অপটিক্সে কেবলই দেখা না, এর পাশাপাশি যে মানুষের ভেতরে ক্ষোভের সঞ্চার করেছে অর্থনৈতিক বৈষম্য, তার সঙ্গে যে সামাজিক অবহেলা, এবং সেইটার সঙ্গে যে সামগ্রিক প্রেক্ষাপট যেগুলো গণমাধ্যমে প্রতিনিয়ত আসার দরকার ছিল, কিন্তু শেখ হাসিনা তার মিডিয়াকে এমন ভাবে কন্ট্রোল করেছিল যে এবং আপনি জানেন যে টেলিভিশন গুলোকে কিভাবে কন্ট্রোল করা হয়েছে, যে কিভাবে কন্ট্রোল করা হয়েছে সেগুলোর তথ্য এখন আমরা পাচ্ছি। পত্রিকাগুলো থেকে কিভাবে ছাঁটাই করা হয়েছে, যে পত্রিকাগুলো ভালো কাজ করেছে তাদের অ্যাড বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে এসে যে উনি টাইরেন্ট হয়েছিল, এইটা আনফরচুনেটলি আমাদের ওয়েস্টার্ন ফ্রেন্ডরাও বুঝতে পারেনি। আমাদের সবচাইতে ভালোবাসার, সবচাইতে আস্থার যে বন্ধুপ্রতিম যে রাষ্ট্র ভারতের বৃহত্তর জনগোষ্ঠী বুঝতে পেরেছে বলে আমার কাছে মনে হয়নি। আমি যে কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব, যে এই এই সংঘাতের কি আসলে অনিবার্য ছিল কিনা, আমার কাছে বারবারই মনে হয়েছে যে অনেকটা, আপনারা গণধুলাই কখনো দেখেছেন কিনা আমি জানি না, তো গণধুলাইতে থাকে আসলে 1 থেকে 2 জন মানুষ আসলে মারাটা শুরু করে, তারপরে যারা থাকে বাদ বাকি লোকজন তারা সবাই মিলে গণধুলাইটা দেয়। তো আমি যেহেতু মাঠের সাংবাদিক, একদম রাস্তায় কাজ করি, আমার কাছে গণধুলাইয়ের এই মানে উদাহরণটাই চোখে আসলো, যে গণধুলাইতে শুরু করে আসলে 2-1 জন। এই ছাত্ররা আসলে গণধুলাইয়ের ওই প্রথম কাজটা করেছে, তারপরে যে কাজটা জনগণ ক্ষোভে ফেটে এটা করেছে। কারণ জনগণ দেখেছে যে রিক্সাওয়ালাটা রিক্সার ভাড়ার জন্য দাঁড়িয়েছিল, তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। যে বাচ্চাটা ছাদে খেলছিল, তার মাথায় এসে গুলি লেগেছে, স্নাইপারের গুলি লেগেছে। যে মহিলাটা তার বাচ্চাকে কেবলমাত্র খেয়ে খাওয়ানোর পরে বারান্দায় এসে চুল শুকাচ্ছিল, তার বুক বিদীর্ণ হয়েছে, তার মাথা ফেটে গিয়ে বুক বিদীর্ণ হয়েছে এই পুলিশের গুলিতে বা বিজিবির গুলিতে। তার কাছে আপনার এই আইয়ুব খান মডেল অফ ডেভেলপমেন্ট বিফোর ডেমোক্রেসি এটা কাজ করেনি। এবং বাংলাদেশের মানুষ, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মানুষের যেরকম একটা সাধারণ খুব সিমসাম একটা জীবনযাপনের ভিতর দিয়ে তারা চলতে বিশ্বাস করে, বাংলাদেশের বৃহত্তর মানুষ আমি মনে করি যে তারা খুব সিম্পল সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে চলতে পছন্দ করে। এটা আমাদের হয়তো দুই দেশের এক ধরনের সংমিশ্রণ হতে পারে, আমাদের আত্মিক বন্ধন থেকে হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে যে সোসাইটিতে আপনি আওয়ামী লীগ করলে দুর্নীতির টাকায় যে আপনি সম্পদশালী হয়ে উঠতে পারেন, আপনি যে আওয়ামী লীগ করলে প্রচুর সম্পদ নিয়ে, মানে আমি আমার সংসার চালাতে পারছি না, কিন্তু আমি আওয়ামী লীগ করলে সাথে সাথে আমার নাকের সর্দি কাশি হলে আমি সিঙ্গাপুরে বা আমি ব্যাংককে যে ট্রিটমেন্ট করতে পারি, এই যে মানে মধ্যবিত্তকে মানে প্রতিনিয়ত অবহেলা করা, প্রতিনিয়ত মানে মানে কষ্ট দেওয়া, আপনি মুখে একরকম বলছেন, এবং আমি আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলতাম যে ভাই আপনারা যে আমাদের সাথে প্রতারণা করছেন, এই প্রতারণা গুলো কি আপনারা নিতে পারবেন কিনা? যেমন ওনারা কি প্রতারণা, ওনারা বলতেন যে ভাই আমাদের কৌশলটা খুব ক্লিয়ার, আমরা যখন আন্তর্জাতিক মহলে কথা বলি তখন আমরা সেকুলার স্পিরিটটাকে দেখাই, আমরা ডোমেস্টিকে যখন কথা বলি তখন আমাদের রিলিজিয়াস ভ্যালুটা দেখাই। এই জন্য আপনি দেখবেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগ তার যে 500 মসজিদ, মডেল মসজিদ করার প্রকল্প আছে, সেগুলোকে নিয়ে তারা একটা সেকুলার দল, অথচ সে 500 মসজিদ করেছে, সেটাকে নিয়ে তারা, এবং ইসলামে পত্রিকায় ছাপা হয়েছে ফুল পেজ ব্রডশিট, যে ইসলামের উন্নয়নে কিভাবে ইয়ে কাজ করছে, আওয়ামী লীগ কাজ করছে। আর এই একই দল ঠিক আন্তর্জাতিক মহলে বলছে তারা সেকুলার, আর বাদ বাকি এখানে যত বাংলাদেশি আছে সব জামাত বিএনপি। আওয়ামী লীগ যদি না থাকে, আওয়ামী লীগ যদি না থাকে তাহলে সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ওবায়দুল কাদের নিজে বলেছেন, আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড, উনি নিজে বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতাকে যায় সেদিন লক্ষ লক্ষ লোক মারা যাবে। লক্ষ লক্ষ লোক বাংলাদেশে মারা যায়নি,
এখন পর্যন্ত আমরা পেয়েছি মানে ক্ষমতা 4 তারিখের পর থেকে বা 5 তারিখের পর থেকে 200-250 জন মারা গেছে। এর একটা বড় অংশ পুলিশ, কারণ পুলিশ যেভাবে গুলি চালিয়েছিল, যেভাবে নৃশংস আচরণ করেছে ছাত্রদের উপরে, আহ এর থেকে হয়তো জনরোষ হয়েছে। কোনোটাই কোনো মৃত্যুই কাম্য নয়। তবুও আগামী দিনগুলোতে শান্তি যেরকম আসবে, আমরা মনে করি গণমাধ্যমের যদি স্বাধীনতা থাকে, গণমাধ্যম যদি এখানে সঠিকভাবে কাজ করে, হয়তোবা প্রতিটি ঘটনার যেরকম তদন্ত হওয়া দরকার, সেই তদন্ত কাজে যেমন কোথাও যদি মানে ধর্মীয় যারা সংখ্যালঘু আছেন তাদের উপরে যে ধরনের আক্রমণ হয় সেগুলো প্রতিরোধে যেরকম কাজ করবে, একই সঙ্গে বাংলাদেশের মানুষ যে সব ধরনের সাম্য ভিত্তিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সামনের দিনে যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ, সেটা অর্জন করতে সক্ষম হবে বলে আমি মনে করি। আমাকে কি আপনারা শুনতে পেয়েছেন আমি জানি না। আমরা আপনাকে শুনতে পেয়েছি মুক্তাদির, এবং আমাদের যারা শ্রোতা দর্শক বন্ধুরা এখানে রয়েছেন প্রত্যেকেই আপনার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, এবং আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি জানি আপনি রিপোর্টিং এর জন্য বাইরে রয়েছেন, কিন্তু সঙ্গে থাকুন যতটা সম্ভব হয়। নিশ্চয়ই শ্রোতাদের দর্শকদের প্রশ্ন থাকবে। আমাদের অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। আমাদের একদম শেষ বক্তা এবং যার কথা